অফিস থেকে বাসায় ফিরতেই শুনি রিতা মাকে বলছে, গোসল করতে তো 1 ঘন্টা লাগে না মা, আপনি একটু তাড়াতাড়ি আসলে আমার কষ্টটা একটু কম হতো। দুজন মিলে মাছগুলো কুটে নিতে পারতাম। রিতার কথা শুনে আমার মেজাজ গরম হয়ে গেল। তেড়ে গেলাম তার কাছে, কষিয়ে একটা থাপ্পড় দিয়ে কড়া মেজাজে বললাম, আমার মাকে এটা বলার সাহস হলো কোথা থেকে তোমার? জাজ করছো? সে নার্ভাস হয়ে গেল, আমতা আমতা করে ভয় পাওয়া গলায় বলল, আমি জাজ করছি না। ঠান্ডা গলায় তো বলছি, আমার পিরিয়ড হয়েছে, কোনো মতে বসতে পারছি না, এই জন্যই বললাম। তারপর মাথা দোলাতে দোলাতে বলল, সমস্যা না, আমি তো সব মাছ কুটে নিয়েছি, এরকম ভুল আর হবে না। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে রিতা চুপচাপ মাছ ধুইতে গেল। আমি আর মা ইচ্ছে মতো তাকে বকাঝকা করলাম। মা এটা বলতেও মিস করলেন না, তোর বাপ নেই, মুখ একটু কম চালাবি, নয়তো তাড়িয়ে দিতে সময় যাবে না। মেয়েদের অভাব নাকি দুনিয়ায়? আমরা যখন বউ ছিলাম আমাদের তো আরও কত কিছু হতো, কই আমরা তো বসে থাকিনি, সব কাজ করেছি। আর এখনকার বউদের সাহস দেখে বাঁচি না, শাশুড়ির কাছে কৈফত চাই। রিতাকে যখন তখন কিছু বলা যায়, ইচ্ছে মতো গালি দেওয়া যায়, মারা যায়, সে কিছুই বলে না, চুপচাপ থাকে। ব্যাপারটা আমি বেশ উপভোগ করি। মেয়েদের এমনই হওয়া উচিত। তাছাড়া সে গলা উঁচু করেই বা কী করবে? তার নেই কোনো বাপ, নেই কোনো ভাই, আছে শুধু 4-4টে বোন। তাকে আরও অত্যাচার করলেও সে মেনে নিতে আর মানিয়ে নিতে বাধ্য। মাছ ফ্রিজে রেখে রিতা আমাকে খেতে দিল। তখনই আমার গার্লফ্রেন্ড কল দিল। আমি রিতাকে আগ্রাহ্য করে উর্মির সাথে কথা বলতে লাগলাম। আমার কথা শুনে রিতা ড্যাব ড্যাব নয়নে তাকিয়ে আছে আমার দিকে। বারবার চোখ ইশারা দেওয়া সত্ত্বেও সে সরে যায়নি। আমি বাধ্য হয়ে ফোন কাটলাম। উঠে গিয়ে রিতার চুল মুঠো ধরে দাঁত কিরমির করে বললাম, প্রাইভেট কথা বলছি গার্লফ্রেন্ডের সাথে, এতটুকু কমন সেন্স নেই তোমার? সরে যেতে পারো না? আমি থাকা সত্ত্বেও কেন তোমার গার্লফ্রেন্ড থাকবে? খুব কথা ফুটেছে তো মুখে। তোর কি যোগ্যতা আছে? রূপে ভালো নাকি গুণে ভালো তুই? নাকি শিক্ষিত? অশিক্ষিত গাইয়া ভূত একটা। একবার তাকালে ফিরে তাকাতে ইচ্ছে করে না। শুধু তোরে নিয়ে আমি আমার মতো ছেলের চলবে? ফুপিয়ে ফুপিয়ে রিতা বলল, তাহলে বিয়ে করলেন কেন? বিয়ে করছি ভালো, কাজকাম করবি, খাবি, সব কিছুতে নাক গলাবি কেন? রিতা আমার কথার আর কোনো উত্তর দেয়নি। আমি মিটিমিটি হাসতে লাগলাম। পৈশাচিক আনন্দ পাই রিতাকে অত্যাচার করে। তার আর আমার বিয়ের আজ প্রায় 2 বছর হতে গেল। চুপচাপ আমার আর মায়ের সব অত্যাচার সে মেনে নেয়, কাউকে বলেও না। তার মায়ের সাথে কথা বলে সবসময় হাসি মুখে, এমনভাবে বলে যেন মনে হয় সে রাজরানী হয়ে আছে আমার এখানে। আমি মনে মনে শান্তি পাই। কাউকে না বললেই কোনো ঝামেলা নেই, বললেই তো আশেপাশের মানুষ তেড়ে আসবে। এক ছুটির দিনে মা বাসায় নেই, আপার বাসায় বেড়াতে গেছে। আমি উর্মিকে বাসায় ডাকলাম। রিতা উর্মিকে দেখেই ঘাবড়ে গেল। অর্ডার করলাম রিতাকে, আমাদের জন্য নাস্তা বানাও। আর হ্যাঁ, কেউ বাসায় চলে আসলে বলবা উর্মি তোমার আত্মীয়, বেড়াতে আসছে। এখন যাও তো, আমাদের একটু সময় দরকার, খাবার রেডি রাখিও। উর্মি দাঁত কেলিয়ে বলল, বাবু তোমার বউটা না জাস্ট ওয়াও, একদম ঝরে পড়া পাতার মতো, কোনো নড়চড় নাই। আমিও তাচ্ছিল্য হেসে বললাম, নড়াচড়া করলে কি ওরে আস্ত রাখবো? মুড নষ্ট করো না, চলো কাছে আসো। জীবনে যা কল্পনাও করিনি সেই কাজ করে বসল রিতা। বাপের বাড়ি গিয়ে আর আসলো না। আমি খোঁজও নিইনি। হুট করে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল। আশ্চর্য লাগলেও কোনো খারাপ লাগেনি আমার। মা বললেন, গরিবের মেয়ের আবার তেজ, দেখিস কদিন যাক, তোর পায়ে এসে ঠিকই পড়বে। না, মায়ের কথা ঠিক হয়নি। রিতা আসেনি। আজ 4 বছর হয়ে গেল রিতা আসেনি। আমার বিয়েও হয়নি এখনো। উর্মিকে বিয়ের প্রস্তাব দিলে সে রিজেক্ট করে দিল। বলল, বউকে যে সম্মান করতে পারে না, তার বউ হতে আমার ঠেকা পড়েছে। অন্যান্য জায়গায় মেয়ে দেখলেও এক বউ চলে গেছে এই কারণে কোনো ভদ্রঘরের মেয়েকে কেউ বিয়ে দিতে রাজি না। আমি বুঝলাম
শুধু মেয়েদের ডিভোর্স হলে ফের বিয়ে দিতে সমস্যা হয় না, ছেলেদের ক্ষেত্রেও হয়। ইতিমধ্যে বিশেষ একটা কারণে আমার চাকরি চলে গেছে। নতুন চাকরি খুঁজছি অনেক দিন ধরে। একটা বড় কোম্পানির চাকরি ইন্টারভিউ দিতে গেলাম। অনেকজনের সিরিয়াল পরে আমার সিরিয়াল আসলো। রুমে ঢুকে আমি শকড হলাম। ইন্টারভিউয়ারদের মধ্যে রীতাও একজন। আমি আওলা ঝাওলা হয়ে গেলাম। কোনো হিসাব মিলাতে পারছি না। না, ইন্টারভিউ দিতে পারলাম না ভালো করে। আমি শিওর আমার চাকরি হবে না। বাহিরে অপেক্ষা করতে লাগলাম রীতার সাথে কথা বলার জন্য। ঘণ্টাখানেক পর রীতা বের হয়ে সোজা যেতে লাগলো। আমি দ্রুত হেঁটে তার সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালাম। রীতা কিছু না বলে আগের মতো তাকিয়ে আছে। আমি ঢোক গিললাম, বললাম, একটু কথা বলতে পারি রীতা? রীতা বলল, বলো। তুমি এই জায়গায় কেমনে, মানে এত বড় জায়গায় কেমনে পৌঁছালে? সে হাসল। এত বড় জায়গায় পৌঁছানোর জন্য তোমার অবদান সব থেকে বেশি। তুমি যদি আমায় হেয় না করতে, অপমান না করতে, অশিক্ষিত না বলতে, আমি আবার পড়ালেখায় ফিরতে পারতাম না, আর এত বড় অফিসারও হতে পারতাম না। আমি একদম অশিক্ষিত ছিলাম না। তুমি হয়তো জানতে না, জানার আগ্রহও ছিল না তোমার। ভাবছো গরিব বাবার মেয়েরা আবার শিক্ষিত হয় নাকি? হ্যাঁ হয়। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে তখন বিয়ে হই, আর মায়ের কথায় পড়াও অফ করে দিই। সংসার করতে চাইছিলাম মন দিয়ে, কিন্তু বারবার অযোগ্য শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছিলাম আমি। তার উপর তোমার আর তোমার মায়ের অত্যাচার, তাই বাধ্য হয়ে ডিভোর্স দেই। আবার পড়া কন্টিনিউ করি। অবশেষে আমার পরিশ্রমের ফল তো দেখতেই পাচ্ছ। তুমি আর তোমার মা ভাবতে আমার বাবা নেই, আমার কোনো ভাই নেই, 4টে বোন থাকার কারণে তোমার যা ইচ্ছা করবে আমি মেনে নেব। কেন? আমার কি মন নেই? আমার কি জেদ নেই? আমার কি কষ্ট লাগতো না? খুব লাগতো, খুব কাঁদতাম। তবুও মানিয়ে নিতে চাইছিলাম, কিন্তু পারিনি। কখনো কোনো মেয়েকে দুর্বল ভাববে না। সব মেয়েরই আলাদা একটা পাওয়ার থাকে। তারা শুধু মানিয়ে নিতে চেষ্টা করে। যখন অপারগ হয়ে যায়, তখন তাদের মাথায় জেদ চাপে, নিজেদের উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জেদ। আমি ঝট করে রীতার হাত দুটো ধরে কাকুতি করলাম, আমাকে কি ক্ষমা করে দিয়ে আবার আমার হতে পারো না? আবার শুরু করি নতুন করে। আমি আগের মতো ভুল আর কখনো করব না। রীতা শব্দ করে হাসল, বলল, আমার বিয়ে হয়ে গেছে, বছরখানেক আগে হয়েছে। সে অনেক ভালো মানুষ, আমায় খুব সম্মান করে, সুন্দর বলে। আমায় বলে আমি অনন্যা। ওকে আমার সময় আর নষ্ট করো না, যাই। এই বলে সামনে এগিয়ে যেতে লাগলো রীতা। ভর দুপুর তখন। আবছা ছায়া আর রোদের হালকা চিলিক সব দিক ছড়াচ্ছে। শিমুল গাছের ফুলগুলো গাছের নিচে এলোমেলো হয়ে পড়ে আছে। আমি শিমুল গাছের আবছা ছায়ায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। রীতার চলে যাওয়া দেখছি, তাকে ফের ডাকার কোনো সাহস পাচ্ছি না। বিশ্বাস করুন, রীতার জন্য এত বছরেও আমার 1 ইঞ্চি কষ্ট হয়নি, কিন্তু আজ এই মুহূর্তে হচ্ছে। তার নিষ্পাপ মুখটা চোখের সামনে ভাসছে। চুপচাপ তার ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকা আমার ভেতরে ঝড় সৃষ্টি করছে। আমি বেশ বুঝতে পারছি আমার ভেতর পুড়ছে, হৃদয়ে দহন হচ্ছে, যা নেভানোর কোনো ওষুধ নেই। বন্ধুরা, আজকের গল্পের নাম পরিবর্তন। লিখেছেন শারমিন প্রিয়া। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সবাইকে।